গুড মর্নিং ফ্রম ড্রিমল্যান্ড হোটেল। এখান থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আগে এখন সকালবেলা সব জিনিসপত্র গুছিয়ে রেডি, নিচে ব্রেকফাস্ট করে নিই, তারপর একদম বেরিয়ে যাব। চলুন আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর রাস্তায় কথা হবে। এবার আমাদের গন্তব্য বাক্সার ফরেস্ট, অনেকটা পথ। তাই হোটেল ছাড়বার আগে এই হোটেল থেকেই সেরে নিলাম ভারী ব্রেকফাস্ট, কারণ রাস্তায় কোনো খাবার সুযোগ থাকবে না। খাওয়া দাওয়া সেরে গাড়িতে মালপত্র লোড করবার ফাঁকে এই হোটেল ছাড়বার আগে শেষবারের মতন আমরা সপরিবারে একটা ছবি তুলে নিলাম। এখন ঘড়িতে বাজছে 10:10। আমরা বেরিয়ে পড়ছি ড্রিমল্যান্ড হোটেল থেকে। এখন এখান থেকে আমরা সোজা যাচ্ছি বাক্সার ফরেস্ট। অন্য জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সেটা ক্যান্সেল হলো, কারণ আজকে বাক্সার ফরেস্ট বন্ধ থাকে এবং তাড়াতাড়ি না গেলে আর ঢোকা যাবে না। ওর জন্য এখন টান আগে বাক্সার ফরেস্টের মধ্যে আমাদের যে রিসোর্টটা না, হোমস্টে করা আছে সেটাতে আগে তাড়াতাড়ি ঢুকছি, তারপর ওখান থেকে আবার চলুন। হোটেল থেকে বেরিয়ে আমাদের গাড়ি সবুজ জঙ্গল ঘেরা রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে চলল বাক্সার ফরেস্টের উদ্দেশ্যে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে গেলাম রাজা ভাতখাওয়া স্টেশনে। ছোটবেলায় ভূগোল বইয়ে এই নামটা অনেক পড়েছি, আজকে প্রথম দেখলাম স্টেশনটা। আজকে ফরেস্ট বন্ধ থাকার জন্য আমাদের গাড়ি এইখানে রেখে অন্য গাড়িতে করে ঢুকতে হলো, কারণ আমাদের গাড়ি এর পরে আর জঙ্গলের মধ্যে ঢুকতে দেবে না। আমরা একটা মারুতি ভ্যানে গেলাম এবং আমাদের মালপত্র একটা অটোতে তুলে দেওয়া হলো। এরপর প্রায় 12 কিলোমিটার পথ জঙ্গলে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমরা পৌঁছলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে। প্রায় বেলা 3টে নাগাদ আমরা গিয়ে পৌঁছলাম জঙ্গলের মধ্যে সবুজ গাছপালায় ঘেরা এই সুসজ্জিত হোমস্টেতে। এই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছিল শুভ। এখানে আশেপাশে না টাইগার রিজার্ভের ভেতরে কোনো বড় হোটেল নেই, সব এরকমই আছে। এইরকমের মধ্যে তুমি ওরা নিচে খাবে তো, ওরা নিচে খাবে, আমি নিচে গেলাম না তোমার জন্য। জঙ্গলের মধ্যে কাঠের দোতলা বাড়ি, এ একটা দারুণ অভিজ্ঞতা। আর বাড়ির সামনেই একটা সুন্দর সুসজ্জিত বাগান। বাগানে একটা দোলনা দেখে নন্দীপুরো চলে গেল দোলনা খেতে। এখানে আমাদের পৌঁছতে প্রায় 3:30 বেজে গেছিল। তাই ওপরতলায় বাবা মা খেয়ে নিলেন আর নিচতলায় আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে। খাবার মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির একটা তরকারি আর চিকেন। আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করেই একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। এই রোদ থাকতে থাকতে যতটুকু জায়গাটাকে ঘুরে দেখে নেওয়া যায়, কারণ কালকেই আবার খুব ভোরবেলায় রাত থাকতেই আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে। আজ বৃহস্পতিবার। আমরা এটা জানতাম না যে বাক্সা ফরেস্টের এলাকায় বৃহস্পতিবার বন্ধ থাকে। যাই হোক, চলে এসেছি যখন কিছু করার নেই। আমাদের গাড়িতে করেই আমরা বেরোলাম এবং আমাদের এখানে এক লোকাল দাদাকে সঙ্গে নিলাম, যিনি আমাদের কাছাকাছি এলাকার কিছু জায়গা একটু ঘুরে দেখাবেন কম সময়ের মধ্যে। উনি আমাদের প্রথমে নিয়ে গেলেন জয়ন্তী নদী দেখাতে। আমরা এখন দাঁড়িয়ে আছি জয়ন্তী নদীর একদম মধ্যখানে। এই দেখুন নদীর অবস্থা, পুরো শুকনো। পরে বলবো, হুটোপাটা করে কয়েকটা জিনিস দেখে নিতে হবে, তারপর হোটেলে ঢুকে আবার বলছি কি ঘটনা ঘটেছে আজকে। চলো 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 শোনা, তাড়াতাড়ি আয়। টোটাল নদী ফাঁকা। জয়ন্তী নদী দেখার পর উনি আমাদের নিয়ে গেলেন 0 পয়েন্ট দেখাতে, কিন্তু সেখানে একটা প্রবলেম, আমাদের এই গাড়ি পুরোপুরি 0 পয়েন্ট অবধি যাবে না। তাই ওখানে একটা লোকাল মারুতি ভ্যান ভাড়া করে আমরা গেলাম 0 পয়েন্টে। কি হচ্ছে মানে সত্যি মিষ্টুটা না একেবারে সেই সমস্যা আছে।
তুই লাভা গিয়ে এই দেখ আপনারা আমার নিজেকে মনে হচ্ছে পাণ্ডব যুধিষ্ঠির শেষ অব্দি বেঁচে আছে আর সঙ্গে একটা কুকুর যাচ্ছে ঠিক আছে আমরা এখন 0 পয়েন্টে এলাম। 0 পয়েন্টে একটু দেখে নিয়ে সব উঠছে, খুব খারাপ। প্রচণ্ড খাড়া রাস্তা ধরে কিছুটা এগোতেই সামনে দেখতে পেলাম একটা ভিউ পয়েন্ট, এবং সেখান থেকে দাঁড়িয়ে দেখতে পেলাম সামনে সবুজে ঢাকা পাহাড় এবং ডুয়ার্সের বিস্তীর্ণ বনভূমি। জিরো পয়েন্টে এসে তারপর কিছুটা হেঁটে উঠে একটা জায়গায় এসে দাঁড়ালাম। এটা বেশ ভালো লাগে, খুব সুন্দর। আর ওটার ওপর থেকে ভিউ পয়েন্টটা চুপ করে থাকলে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, পুরো ঝর্ণা আছে। শোনো একটু চুপ বাবা একদম। এখান থেকে না পুরো বাক্সা পুরো কাকার মনে হচ্ছে দূরে আমি গরুমারাটা করে দেখতে পাচ্ছি, পুরো জঙ্গল। এখানে যখন তখন বাঘও চলে আসতে পারে। ওই দূর থেকে দূরে আছে। উপরে আরো আমরা নিচ থেকে যখন আসছিলাম, শুভ সামনে আসছিল, হঠাৎ করে শুভ বললাম ওর কেমন মানে কি বলবো পাণ্ডবদের মতন ফিল আসছে, কারণ ওরা যখন আসছিল এই কুকুরটা কন্টিনিউ সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে এলো। এখন এসে আবার এখানটা চুপচাপ বসে আছে। কিন্তু মহাভারতের আসল কুকুরটা ছিল যমরাজ, ঠিক আছে। এই টোটাল ট্যুরটা যতগুলো জায়গা দেখলাম সুন্দর, তার মধ্যে এটা বেস্ট লাগছে। এই জায়গা থেকে এখান থেকে আমি দেখা, কিন্তু একটু আলো থাকতে আসলে খুব ভালো হতো, এখানটা অনেকক্ষণ টাইম কাটিয়ে যাওয়া যেত। একদম টপে, তাই তো? আর থেকে টপে আছে যে রূপাং ভ্যালি। রূপাং ভ্যালি, হ্যাঁ, ভুটান বর্ডারটা এখান থেকে 17 কিলোমিটার ধরে। ওটা পুরোটাই ট্রেকিং, তাই তো? পুরোটা ট্রেকিং। আগে তো এরকম হয়তো টেন্ট লাগায় থাকা যায়, তো মানে মানে 5 দিন 6 দিনের প্যাকেজে নিয়ে যাচ্ছে, তো ওই রায়মটন হয়ে এটা বন্ধ করে দিয়েছে আগে। কিন্তু যাইতে পারে, এখন নিয়ে যায় ঘুরায় টুরায় নিয়ে, কিন্তু থাকতে দিবে না। ওই গাইড নিয়ে গিয়ে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে জয়ন্তী মাকালও নামা যাবে। আচ্ছা, নামাও যাবে এখান থেকে এক চাকা হয়ে। সন্ধে নামার সঙ্গে সঙ্গে চারদিক অন্ধকারে ঢেকে গেল। এখানে আর বেশিক্ষণ থাকার প্রয়োজন বোধ করলাম না, তাই গাড়ি করে পাহাড়ি সরু খাড়া রাস্তা বেয়ে আমরা চললাম আমাদের হোমস্টের পথে। সন্ধে সন্ধে হোমস্টেতে ফিরে এসেই আর কিছু করার নেই, তাই সবাই মিলে গোল মিটিং করে দিলাম জমিয়ে আড্ডা। এই এলাকাগুলোতে সন্ধ্যের পর থেকে তার কোনো রকম কাজ কিছু থাকে না, চারদিকে একদম পুরো অন্ধকার হয়ে যায়। তা আজকে যেটুকু ঘোরার টুকটাক ঘুরলাম, ঘুরে তাড়াতাড়ি চলে এসেছি। এসে সন্ধ্যাবেলায় বসে আজকের সব থেকে একটা ভালো ব্যাপার কি, এর আগের যে হোটেলটা ছিল সেটা মানে টিভি ইন্টারনেট সব মানে ইউটিউব নেটফ্লিক্স সব কিছু দেখা টাকার বেশি বেশি ভালো ব্যবস্থা হয়েছে, সবাই সবার মতন ছিল। এবার এইটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে না নেট ধরে, ঘরে টিভি নেই, কিচ্ছু নেই, ফোনও ধরে না ঠিক করে। এই সুযোগটা কি যে নিজেরা যে বসে গল্প করা, এটা সব থেকে বেস্ট জায়গা হচ্ছে এইটা। তার জন্য আমরা এখন বসে বসে এই পকোড়া চলে এসছে, আমরা জমিয়ে গল্প করছি, গল্প করতে করতে তার মধ্যে পকোড়া চলে এলো। সকালবেলা মানে সন্ধ্যের দিকে একবার চা হয়ে গেছে, চা রাউন্ড হয়ে গেছে। এটার এখানকার আর কিছু বেশি দেখা টাকার দরকার নেই, কিন্তু এই অন্ধকারে বসে পেছনে সাংঘাতিক মানে একদম পুরো গভীর বন, আর পুরো ওপেন, যা শুনলাম ইয়েদের কাছ থেকে। তো সেরকম বন জঙ্গল। এপাশে বাবা ঘরে আছেন, বাবা
শুধু গাড়িতে যাতায়াত করছে, আর কিছু না। ঘরে বসে যাচ্ছে, বাবা মা আমাদের সঙ্গে আছে, মা সব কিছুতে আছে ঠিকঠাক। বাচ্চা দুটো ওই ঘরে রয়েছে, আমরা একদম জমিয়ে বসে গল্প চলছে। আর এবার পকোড়া চলে এসেছে, পকোড়া খাওয়া হবে। এখন সময় হচ্ছে 8:50, 8:53। আমরা খেতে চলে এসেছি নিচে, কারণ এইসব দিকে একটু তাড়াতাড়ি লোকে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো ওরা অনেকক্ষণ ধরে বলছেন খেয়ে নিন, তাই আমরা খেতে চলে এসেছি নিচে। বাবা মারা ওপরে খাচ্ছেন, আমরা চলে এসেছি। পুরো কাঠের বিল্ডিংটা, একটা আলাদা অনুভূতি আছে। হাঁটলেই যেমন শব্দ হয়, তার মধ্যে দাদার সঙ্গে অনেকক্ষণ গল্প হলো। দাদা এখানকার হাতির অ্যাটাক, সকালবেলায় যে আমরা বেরোবো রাস্তায় হাতি মুখোমুখি হয়ে গেলে গাড়ি কী করতে হবে, অনেকক্ষণ গল্প টল্প হলো, ভালোই লাগলো আজকে। যাক এখন খেয়ে নিই। আজকের আইটেম হচ্ছে আমাদের ভাত, বেগুন ভর্তা, আলু ফুলকপি ডাল আর ডিমের ডালনা। আমরা সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম, কারণ কালকে অনেক প্রায় রাত থাকতেই আমাদের বেরিয়ে পড়তে হবে। আমরা সবাই রাত 3টের মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিলাম এবং জিনিসপত্র রেডি করাই ছিল। 3:30-র মধ্যে আমরা হোমস্টে ছেড়ে বেরিয়ে পড়লাম। এবং হোমস্টের মালিক যিনি, তিনি বারবার বললেন রাস্তায় কোনো রকমভাবে বিপদে পড়লে অবশ্যই হোমস্টেতে ফেরত আসবেন, কোনো অসুবিধা হবে না, আমাদের এখানেই থেকে যাবেন। কারণ আগের দিন রাত্রিবেলায় তিনি গল্প করছিলেন অন্ধকার রাস্তায় অনেক সময় হাতি থাকতে পারে এবং হাতিকে ইগনোর করে যদি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু বিপদ হতে পারে। হাতির ভয়ে আমরা সবাই মিলে রাস্তার দিকে ভয়ে ভয়ে চোখে তাকিয়েছিলাম, কিন্তু সারা রাস্তায় কোথাও হাতি দেখতে পাইনি। তবে রাস্তার ডান দিকে আমি আর শুভ একটা খুব বড় হরিণ দেখেছিলাম। এই ঘুটঘুটে অন্ধকারে বনের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে যখন বক্সার লেখা একটা বড় গেট আমরা পেরোলাম এবং রাস্তার দুই ধারে একটু আলো বা বাড়ি দেখতে পেলাম, তখন মনে একটু সাহস পেলাম যে যাক, আমরা আপাতত বনের বাইরে আসতে পেরেছি। তবে আমাদের এই পুরো ডুয়ার্স ভ্রমণের রাতের অন্ধকারের এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটাই ছিল সবথেকে বেশি উত্তেজনাপূর্ণ। আস্তে আস্তে পূব আকাশ আলোকিত হওয়ায় উত্তেজনা বলুন, আশঙ্কা বলুন, সবই আস্তে আস্তে অন্ধকারের মতনই মিলিয়ে গেল। ভোরের আকাশের লাল আর হলুদ রঙের খেলা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। বেশ কিছুটা এগোনোর পর একটা ফরেস্ট রেঞ্জ দেখতে পেলাম, সেখান থেকেও সাফারি হচ্ছে। প্রথম আমরা মনে করেছিলাম এটাই চিলেপোতা, কিন্তু না, আমাদের আরও কিছুটা এগিয়ে যেতে হবে। মোবাইলের জিপিএসে চিলেপোতা ফরেস্ট মেরে আমরা এগিয়ে চললাম। আরও অনেকটা এগিয়ে যাওয়ার পর আমরা চিলেপোতা পেলাম। তবে আমাদের এই চিলেপোতা ফরেস্টে পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়ে গেল। তখন আকাশ বেশ কিছুটা আলোকিত। আমরা চিলাপাতা ফরেস্ট রেঞ্জে আচ্ছা, গাড়ি চলে এসছে, আগে বেরিয়ে এই পরে কথা হবে। টাইমটা একটু শর্ট আপনাদের। একটা আমাদের পয়েন্ট বাজাবে, বুঝতে পারছেন, সেটা হচ্ছে নলগড়টা। আচ্ছা, হ্যাঁ, বাকি পুরোটা কভার করে দিচ্ছি নলগড়টা, কারণ হচ্ছে 8টা টিভি তো আবার সেকেন্ড টিভি আছে না, ওটার ব্যাপার আছে, বুঝতে পারছেন। আচ্ছা, এটা পয়েন্টটা বাজাবে, ওটা আমি দেখাই দিব আপনাদেরকে। ঠিক আছে, নলগড়টা সেনাপতি চিলারাই এসব সমস্ত জায়গায় লুকিয়ে থাকতো সংস্কার রক্ষা করার জন্য, মানে শুনে আক্রমণ করতে না পারে। ওই সেনাপতি চিলারাই নামে হচ্ছে চিলাপাতা। আচ্ছা, তো আমাদের ঘরের ভিতরের মধ্যে গাছ আছে, সেটা হচ্ছে রাম সুপারি গাছ। সেই গাছটাকে আঘাত দিলে পরে গাছের কোষটা হচ্ছে ব্লাডি মন, কোষটা হচ্ছে লাল। ফোটের ভিতরেই আছে সেই গাছটি। এই যে সার্কেটটা, এটা 8 ফিট হাইট ছিল,
পুরোটা মাটি তুলে বসে গেছে। এটা ওখান না 500 বছর আগেকার পুরোটা বসে গেছে। আর এখন যাব হচ্ছে সিসি লাইন, সেন্টার কোর লাইন, ওয়াচ টাওয়ারে যাচ্ছে। একে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে খোলা গাড়িতে করে যাওয়া। আমাদের সবার যথেষ্ট প্রোটেকশন থাকা সত্ত্বেও সবার অবস্থাই খারাপ। শুধু আমাদের মধ্যে লক্ষ্মী পেঁচাই একমাত্র বিধানের কোলে শালের মধ্যে আরাম করে ঘুমোতে ঘুমোতে চলল। প্রচণ্ড ঠান্ডা, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। এই মানে ফরেস্টের ভিতরে গেছে, পশু পাখি পালক যাতে খেতে পায়। আচ্ছা আচ্ছা পাহাড় থেকে আসছে। আচ্ছা আচ্ছা, বানিয়া নদী, হ্যাঁ হ্যাঁ জল পড়ছিল। হ্যাঁ, মানুষ যেখানে। গভীর জঙ্গলের পথ ধরে আমরা এগিয়ে চললাম সিসিল্যান্ড ওয়াচ টাওয়ারের দিকে। আমাদের গাড়ি আলাদা যাচ্ছে, কোয়েলদের গাড়ি আলাদা যাচ্ছে। ওদের সাথে আমাদের কোনো দেখা সাক্ষাৎ কিছু নেই। আমরা যখন সিসিল্যান্ড ওয়াচ টাওয়ারে পৌঁছলাম, কোয়েলদের গাড়িও একই টাইমে ওইখানে এসে পৌঁছলো। ওখানেই ওদের সাথে আমাদের আবার দেখা হলো। এই ওয়াচ টাওয়ার থেকে চাষ করা ঘাসের মধ্যে কয়েকটি বনকর্মীদের পোষা হাতি ছাড়া তেমন কিছু চোখে পড়ল না। কলকাতায় শীতে শুভদ্বীপ প্যান্ট চালিয়ে শোয়, আর এখানে শুভদ্বীপের অবস্থা একদম শেষ। বলছি ও শেষমেশ জঙ্গল থেকে ফেরার পথে একটি কুনকে হাতির দর্শন পেলাম একদম কাছ থেকে। বনের মধ্যে পশু পাখির দেখা তেমন না পেয়ে মনটা একটু খারাপ হয়েছিল বটে, তবে জঙ্গলের লম্বা লম্বা গাছের আড়ালে সদ্য ওঠা সূর্যের লুকোচুরি খেলা দেখে আমাদের সবার মনটা ভালো হয়ে গেল। গরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তুমি কি করে চপ্পল পরে আসো? হ্যাঁ আমার সেমই হচ্ছে। সোনামা আর নন্দীগুলো পাতা কালেক্ট করে করে এনে পাতা ফেলে আগুন জ্বালাচ্ছে। নিয়ে আয় আস্তে, দৌড়িও না। আমাদের সাফারি সাংঘাতিক হলো, বাহ ভালো আগুন বেড়ে গিয়েছে। সাফারি সাংঘাতিক হলো, কয়েকটা গরু আর ছাগল দেখেছি, কচি পাঁঠা দেখেছি। ওরা দাদা ভাই জি আমার পাতা করে আনছে। ঠিক আছে, ও ওকে পাতা দিচ্ছে আর ও আগুনে দিচ্ছে। হ্যাঁ ওদের একটু স্বাভাবিকই হতো, তো কিচ্ছুই হয় না। কিন্তু আগুন নিয়ে খেলাটা তো করা যাবে না। ওই সাফারি শেষে যখন আমরা চিলেপোতা ফরেস্ট রেঞ্জে এসে ফিরলাম, তা সেখানে দেখলাম একটা জায়গায় ছোট্ট করে আগুন ধুকধুক করে জ্বলছে। সেখানে লক্ষ্মী পেঁচা আর নন্দীবুড়ো দুজন মিলে কাছাকাছি এলাকা থেকে শুকনো পাতা জোগাড় করে এনে তাতে আবার নতুন প্রাণ সঞ্চার করলো। আর সেই অগ্নিকুণ্ডেই আমরা সবাই মিলে একটু গা সেঁকে নিলাম, নিজেদেরকে একটু গরম করে নিলাম। চিলেপাতা ফরেস্ট অফিস থেকে বেরিয়েই ঠিক তার বাইরে একটা দোকান থেকে আমরা চা, বিস্কুট আর মোমো দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। চিলেপাতা ফরেস্ট থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম কোচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে। তোরণ দ্বার দিয়ে ঢুকে আমরা পৌঁছলাম রাজবাড়ির মেন গেটের সামনে। রাস্তার বাইরে থেকেই রাজবাড়িটা দেখা যাচ্ছিল দূর থেকে।
আমরা বহু ঘোরাঘুরি করে রাস্তা মাস্তা হারিয়ে উল্টোপাল্টা রাস্তা দিয়ে এসে পৌঁছলাম কুচবিহার রাজবাড়িতে। তা এখানে এসে নতুন নিয়ম, গোপ্রো ব্যবহার করতে দেবে না। বুঝি না কী কারণ, এইসব মোবাইলে গোপ্রোর থেকে ভালো ছবি আসে, তা সত্ত্বেও এগুলো সব অ্যালাউ, ডিএসএলআর অ্যালাউ, গোপ্রো অ্যালাউ নেই। এই হচ্ছে কুচবিহার রাজবাড়ি। আগের দিন যেখানে গেছিলাম সেদিন সেখানকার মার্কেট বন্ধ ছিল, আজকে আবার এখানকার ভেতরকার মিউজিয়াম যেটা সেটা বন্ধ, বাইরে থেকে দেখা যাবে, তাই বাইরে থেকে যেটুকু দেখা যায়। রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা একটা টোটো ধরে সোজা পৌঁছলাম এখানকার বিখ্যাত মদনমোহন মন্দিরে। আমরা এখন এসেছি মদনমোহন মন্দিরে। মদনমোহন মন্দিরে একটা অসাধারণ বৈশিষ্ট্য দেখলাম যে এই মূল মন্দিরটি দেখতে পাচ্ছি, যে মূল মন্দিরটি এটাই কিন্তু মদনমোহনের মূর্তি বিরাজ করছে এবং দুপাশে শক্তি আরাধনা হচ্ছে। এপাশে কালী মূর্তি এবং ওপাশেও কালী মূর্তি, এবং দুপাশে কাঠও আছে বলি দেওয়ার দুই প্রান্তেই। এটা কিন্তু খুবই বিরল, মানে ভারতবর্ষের কোনো জায়গাতেই বৈষ্ণব এবং শাক্ত মতকে এইভাবে পুজো করা কখনো আমি তো দেখিনি, জানি না আপনারা যদি কেউ দেখে থাকেন জানাবেন। এখানে একজন পুরোহিতের সঙ্গে কথা বললাম, উনিও একই কথা বললেন, এই জিনিসটা খুব বিরল যে দুপাশে শক্তির আরাধনা হয় এবং মধ্যখানে কৃষ্ণের উপাসনা হয়। বৈষ্ণব এবং শাক্ত মতের একসাথে একই জায়গায় পুজো। মদনমোহন মন্দির দেখা শেষ হলে আমরা দুপুরের খাওয়ার জন্য চলে গেলাম সেখানকারই একটি প্রাচীন হোটেল কুচবিহার হোটেলে। আমরা রাজবাড়ি দেখে, মন্দির দেখে, খাওয়া দাওয়া করে একদম এই মন্দিরের গেট, এই যে রাজবাড়ির গেট, এটা এদিকে সব বন্ধ টন্ধ ছিল অর্ধেক, যাই হোক দেখে খাওয়া দাওয়া করে এবার ফিরছি গাড়ি ধরে টান টান এবার কৃষ্ণনগর বাড়ির কথা। টট্টরি এখানে বসে আছে। আমাদের ভ্রমণ শেষ পর্যায়ে এবার আমরা আমাদের বাড়ি কৃষ্ণনগরের দিকে পা বাড়ালাম। অনেকের কাছে শুনেছি বেশ কয়েকদিন আনন্দ করে বাইরে ঘুরে বেরিয়ে বাড়ি ফেরার টাইমটাতে তাদের মনে বিষাদ নেমে আসে, কিন্তু আমার এটা একেবারেই না। যেমন হইচই করে বেড়াতে বেরোই, তেমনি বেশ কয়েকদিন আনন্দে কাটিয়ে আবার নিজের সেই পুরনো জায়গায় ফিরে আসতে সে একই আনন্দ, একই টান অনুভব করি। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন যাত্রা শুরু করেছিলাম কৃষ্ণনগর থেকে, গাড়ির মধ্যে রাত্রিবেলায় পেঁচি নাচতে নাচতে সবার মনোরঞ্জন করেছিল। এই ফেরার সময়ও তার ব্যতিক্রম ঘটল না। পেঁচি আবার গাড়ির মধ্যে নাচ শুরু করলো এবং আমাদের সবার মনোরঞ্জন করে গেল। এইভাবে এনজয় করতে করতে আমরা বাড়ির পথের দিকে এগিয়ে চললাম। রাস্তা যেতে যেতে ধীরে ধীরে রাত হয়ে যাওয়ায় আমরা বহরমপুর থেকে বেশ কিছুটা আগে একটা হোটেলে দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম সবাই মিলে।
আমাদের পাতে ছিল ভাত, ডাল আর চিকেন। খাওয়া দাওয়া শেষ করেই আবার বেরিয়ে পড়া। রাতে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11:30 থেকে 11:15 বেজে গেছিল। যাক, আমাদের ডুয়ার্স ভ্রমণ এখানেই শেষ হলো। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভ্রমণে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।